নমস্কার, টিভি 9 বাংলায় আরো একবার আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি বাংলা যা ভাবের আমরা ভোট বঙ্গে ভোট ষষ্ঠীতে কি কি ছবি দেখলাম তারই অ্যানালিসিস চলছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে মেদিনীপুরের বিজেপি প্রার্থী রয়েছেন অগ্নিমিত্রা পল। অগ্নিমিত্রাদি স্বাগত জানাবো টিভি 9 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। আজ দিনভর আপনার অ্যাক্টিভিটি আমরা দেখলাম, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম আপনি একেবারে রেগে ফায়ার হয়ে গিয়েছেন। একটা ছবি আমার খুব মনে পড়ছে, আপনি গেলেন বুথে, দেখলেন সাদা পোশাক পরা একজন পুলিশ কর্মী, আপনি বললেন যে কলকাতা পুলিশ এখানে কি করছে। আমরা দিনভর এই ধরনের ছবি দেখেছি, আপনি দৌড়ে বেরিয়েছেন। আপনার চোখে দিনের শেষে ভোট চিত্রটা কেমন? দেখুন, আজকে বিরাট মারাত্মক একটা অশান্তি যেরকম ঝাড়গ্রামে হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া, মেরে দেওয়া, খুন করে দেওয়া, সেই ঘটনার তুলনায় মেদিনীপুর কম্পারেটিভলি মানে এখন তো মানে যে তুলনাটা আর কি, পার্সপেক্টিভটা পশ্চিমবঙ্গে অনেক হাই, বেঞ্চমার্কটা এখন অনেক উঁচুতে করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মানে আমাদের একটা ছোটোখাটো ইলেকশনেও যেরকম বেশ কয়েকটা লাশ পড়ে যায়, সেই তুলনায় লোকসভার ভোট সেখানে পশ্চিমবঙ্গে মানে মেদিনীপুরে এখনো অবধি লাশ পড়েনি, মানে ভগবানের আশীর্বাদে। কিন্তু ঝামেলা সকাল থেকেই আমার পিছু ছাড়েনি। বিভিন্ন বুথে গিয়ে দেখেছি কলকাতা পুলিশ দাঁড়িয়ে রয়েছে সাদা পোশাক পরে, মুখে মাস্ক বেঁধে, কোভিড নেই কিন্তু তারপরেও দেখছি মুখে মাস্ক বেঁধে দাঁড়িয়ে রয়েছে। ঠিক বুথে ঢোকার যে দরজা, যেখানে প্রিজাইডিং অফিসার বসে রয়েছে, যেখানে মা বোনেরা লাইন দিয়ে ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে, ঠিক সেইখানে উনি দরজার পাশে দাঁড়িয়ে রয়েছেন এবং সেখান থেকে উনি খুব সাইলেন্টলি উনি বলে দিচ্ছেন কোন বাটনটা টিপতে হবে, কি করতে হবে। এবং তারপরে আমি জিজ্ঞেস করলে উনি খুব, না আমি তো বাথরুম গেছিলাম। এক জায়গাতে গিয়ে আমি বললাম আপনি এখানে কেন রয়েছেন? বললেন আমি বাথরুমে এসেছিলাম। আরেকজন বললেন না আমি তো লোক ছিল না তাই আমি লাইনটা ঠিক করছি। কিন্তু সবাই কিন্তু ওই 100 মিটারের ভিতরেই ছিল, বুথের দরজার পাশেই দাঁড়িয়েছিল। আবার সকালবেলায় উঠে যখন খড়গপুর থেকে খড়গপুর গ্রামীণের দিকে যেতে চেষ্টা করলাম, যেখানে শুনলাম যে পোলিং এজেন্ট বসতে দেয়নি, সেই রাস্তাতে হঠাৎ করে একটা হিন্দি সিনেমার মতো অ্যাডিশনাল এসপি শাঁ করে এসে আমার গাড়ির পাশ দিয়ে গিয়ে, আপনাদের চ্যানেলও আমার সঙ্গে মানে 24 আওয়ার্স ছিলেন আপনাদের রিপোর্টার, গাড়িটা এসে আমার গাড়ির সামনে দাঁড়িয়ে পড়লো। এবং দাঁড়িয়ে পড়ে আমি তো অবাক, মানে কী ব্যাপার হলো রে বাবা, এনে নেমে বলে আপনার পেপার দেখান। মানে আমার তো মনে হলো আমি শেখ শাহজাহান, যদি বা শেখ শাহজাহানকে এখানে জামাই আদরে রাখা হয়। কিন্তু এখন তো বিজেপির নেত্রী হই বা কার্যকর্তা বা প্রধানমন্ত্রী, সেখানে তো এইভাবেই ট্রিটমেন্ট আমরা পেতে অভ্যস্ত। এবং সেখানে আপনার পেপার দেখান, পেপার দেখালাম ফোনে, না আপনি হার্ড কপি কেন করেননি? হার্ড কপি? সারা ভারতবর্ষ ডিজিটাল ইন্ডিয়া, সারা ভারতবর্ষ ফোনে চলছে ডিজিটালি। মেল এত ইম্পর্ট্যান্ট একটা ডকুমেন্ট, মেল করলে আর কোনো ডকুমেন্ট লাগে না, সেরকম একটি কপিকে উনি বলছেন হার্ড কপি রাখেননি কেন? তারপর উনি আমার গাড়ি করবেন, কেন এতগুলো গাড়ি নিই? আসলে সমস্যাটা ওনার হয়ে গেছিল, মানে ওনার নয়, উনি তো কেউ নয়, নবান্ন থেকে ইনস্ট্রাকশন এসছে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এতগুলো মিডিয়া আপনারা আমাকে সাথে নিয়ে চলছেন, যা খবর হচ্ছে আপনারা দেখিয়ে দিচ্ছেন, সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবী দেখছে, এটাতে ওনাদের একটু গা জ্বলুনি হচ্ছিল আর কি, অসুবিধা হচ্ছিল। অগ্নিমিত্রার আগুনে মেজাজ তো গোটা বাংলার মানুষ দেখেছে, আমরা দেখিয়েছি টেলিভিশনের পর্দায়, তারা চোখ রেখেছেন, দেখতে পেয়েছেন। কিন্তু অগ্নিমিত্রার এই আগুনে মেজাজকে বিশেষ পাত্তাই দিচ্ছেন না জুন মালিয়া, বিপ্লব ভট্টরা, কেন? কি মনে হচ্ছে এটাও কি তাদের কৌশল? আমাকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ হ্যাঁ। না, আমি ঠিক আমার ওপোনেন্ট টিএমসির প্রার্থী বা সিপিআইয়ের প্রার্থী আমার রাগকে পাত্তা দিচ্ছেন কিনা তাতে আমার কিন্তু ক্যাচ গলা আর ভারী বয়ে গেছে, কারণ আমার কাছে আমাদের সিট জিততে হবে। উনি তো আমার তো টিএমসির প্রার্থী তো হেরেই বসে আছেন, উনি তো বলেই দিয়েছেন আমি তো এমএলএই থাকছি, কিন্তু বেশ সুন্দরভাবে একটা পোস্ট দিয়ে বলেছেন আমি তো হেরে গেলে কি আছে, আমি তো এমএলএ থাকবই, কিন্তু হেরেই বসে আছেন। আর সিপিআইএমে তো জামানত জব্দ হবে হয়তো, সেই বিষয়ে তো কথাই বলতে চাই না। আমাদের কাছে কিন্তু এটা লোকসভার ভোটের থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ মেদিনীপুরের মানুষ না আমার দিকে তাকিয়ে রয়েছে।
তারা বিচার চায়, তারা উন্নয়ন চায়, তারা চায় যে কেন্দ্র সরকারের প্রকল্পগুলো আমাদের কাছে পৌঁছোক, ভালোভাবে বাঁচতে চায়। আমার যে কার্যকর্তাগুলো আছে না, যে মাটির বাড়িতে থাকে বা বেড়া বাঁশের বাড়িতে থাকে একটা তিরপল টাঙিয়ে, সেও কিন্তু আমার দিকে তাকিয়ে আছে। তাই জন্য আমাকেই জিততেই হবে, কে কি ভাবলো বা না ভাবলো তাতে আমার কিছু আত্মবিশ্বাস আপনার গলায় আমরা পাচ্ছি। আমরা দিনভর আপনার যে অ্যাক্টিভিটি দেখেছি তাতেও বোঝা গিয়েছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অগ্নিমিত্রা পল ছিলেন আমাদের সঙ্গে, মেদিনীপুরের বিজেপি প্রার্থী। মহারাজ প্রণাম। এই কে বললো ভাগ দেবেন? এই চাষা ব্যাটার খুব বেড়েছে বার, উচিত শিক্ষা দেবেন এবার। এই শাসা বল তোর কি চাই? আরে ভর দুপুরে নষ্ট করলি ভাত ঘুমের মেজাজটাই। টাকার অভাবে বিকোচ্ছে জমি, মরছে চাষি, তুমি খবর রাখলি? এই কে আছিস? বন্দি কর কারাগারে, আজীবন পচুক অন্ধকারে। বাংলা থেকে স্বৈরাচারী শাসনকে বিদায় দিন, বিজেপিকে ভোট দিন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু, স্বাগত জানাবো টিভি9 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি। এই কিছুক্ষণ আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা হচ্ছিল। তিনি বলছেন, তিনি বিভিন্ন কথা বললেন। তিনি বললেন যে আসলে তৃণমূল তাদের জমিটা যে হারাবে, জমিটা যে হারাতে চলেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত। আর সেই কারণে তাকে দেখি বিভিন্ন জায়গায় গো ব্যাক স্লোগান, কিংবা বিজেপি প্রার্থীদের বিভিন্ন জায়গায় আজ যে কেন্দ্রে ভোট হয়েছে সেখানে বাধা দেওয়া, এই ধরনের ঘটনাগুলো নাকি ঘটেছে। তৃণমূলের লোকেদের দেখলেই যে এতদিন তাহলে বিভিন্ন রকমভাবে ব্যঙ্গাত্মক স্লোগান দিতেন, সেগুলো কি এটা বুঝে যে আপনাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আজকে গোটা দিনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যদি আপনারা ট্র্যাক করে থাকেন, তার শেষটা কীভাবে হয়েছে? বিজেপির একজন বিধায়ক, ময়নার এমএলএ, তার পিয়ের বাড়িতে রেড হয়েছে বলে সেখানে গিয়ে ধর্নায় বসে আছে। কোন এমপি ক্যান্ডিডেটকে দেখেছেন যে সেখানে একজন এমএলএ তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের বাড়িতে রেড হয়েছে বলে এমপি ক্যান্ডিডেট গিয়ে সারা বিকেলটা 2 ঘন্টা বসে কাটালেন? এগুলো কিছু কিছু ইঙ্গিত দেয়, সেই ইঙ্গিতগুলো বুঝে নিতে হয়। বিজেপির প্ল্যানিং ছিল নন্দীগ্রাম থেকে হলদিয়া, ময়নার একটা অংশ বাচ্চা বলে একটা গ্রাম পঞ্চায়েত, যেখানে তারা গত বিধানসভাতেও রিগিং ছাপ্পা করেছিল, এবারও ব্যাপক মাত্রায় রিগিং ছাপ্পা করবেন। যার প্লটটা রচনা করা শুরু হয়েছিল 48 ঘন্টা আগে থেকে, সোনাচূড়ার যে সন্ত্রাস তার মধ্যে থেকে। এবারও সোনাচূড়াতে সন্ত্রাস করেছেন তারা, আজকেও করেছেন। আমাদের বহু পোলিং এজেন্টকে মারধর করেছেন, 2 জন হাসপাতালে ভর্তি, একই পরিবারকে পেটানো হয়েছে, 2 জন ঘরছাড়া, এরকম হয়েছে, আজকেও হয়েছে। কিন্তু যে ইন্টেন্সিটিতে তারা করতে পারবেন ভেবেছিলেন, যে মাত্রায় তারা করতে পারবেন ভেবেছিলেন, ভেবেই যে পরাজয়ের ব্যবধানটা ঘুচিয়ে দিয়ে তারা তার অতিরিক্ত মাত্রায় করতে পারবেন ভেবেছিলেন। যে কারণে শুভেন্দু অধিকারীর অ্যাজামশান ছিল যে হলদিয়া থেকে 30,000 লিড, নন্দীগ্রাম থেকে 30,000 লিড, সেগুড়ে বালি হয়ে গিয়েছে। তাই তাদের দুজনের মুখটাই শেষ বেলাতে শুকিয়ে গিয়েছে। কার পায়ের তলার মাটি সরেছে এটা তো 4 তারিখ রুমিলাদি, আপনি যখন টিভিতে লাইভ থাকবেন, ভোটের কাউন্টিং চলবে, আপনি একটা বিষয় বুঝতে পারলাম না। আমরা এর আগে 5টা দফা নির্বাচন দেখলাম, তার একটা ক্যারেক্টার ছিল, আজ 6th ফেজে সেই ক্যারেক্টারটা বদলে গেল। আবার দেখলাম আমরা বিজেপি কর্মীদের একাংশ তারা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে স্যাটিসফাইড নয়। আবার আমরা দেখছি ব্রাত্য বসু, তিনি বলছেন হ্যাঁ কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় আমরা স্যাটিসফাইড। ব্যাপারটা কি? দেখুন, বিজেপি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় স্যাটিসফাইড নয়, এটা তো সোজা অঙ্ক, 2 যোগ 2 4। তার কারণটা হচ্ছে বিজেপি যে জায়গায় তারা গুন্ডামি করবে ভেবে রেখেছিল, যে জায়গায় তাদের আগের বার এমপি ছিল, কিংবা তারা মনে করছে এখন তারা শক্তিশালী, তারা ভেবে রেখেছিল এরকম জায়গাগুলিতে আমরা গুন্ডামি করব, আমরা ডিগিং করব, আমরা ছাপ্পা করব। হতে পারে সেন্ট্রাল ফোর্সের সহযোগিতায় কি সেন্ট্রাল ফোর্সের যে অ্যাক্টিভিটির জন্য কিছু কিছু জায়গায় তারা হয়তো সেটা করতে পারেননি। রাজ্য পুলিশের তত্ত্বাবধানে, রাজ্য পুলিশের সক্রিয়তার জন্য বা ইসির সক্রিয়তার জন্য কোনো জায়গায় হয়তো তারা এটা করতে পারেননি। আর যে জায়গায় করতে পারেননি সেখানে তাদের আঁতে ঘা লেগেছে, তারা ভেবেছে আমাদেরই ফোর্স, আর সেটা আমাদেরই হেল্প করলো না, আমাদের রিগিং করতে দিল না, আমাদের ছাপ্পা করতে দিল না, তক কর গালাগাল কর। তারা ভেবেছিল তারা রিগিং, ঘাটালে রিগিং করবে, তারা ভেবেছিল তারা তমলুকে রিগিং করবে, তারা ভেবেছিল তারা কাঁথিতে রিগিং করবে, তারা ভেবেছিল তারা ঝাড়গ্রামে করবে, পুরুলিয়ায় করবে, বিষ্ণুপুরে করবে, বাঁকুড়ায় করবে। পারেনি বলে ফ্রাস্ট্রেশন ঝরে পড়ছে এখন। আচ্ছা দেবাংশু, আমি একটু জানতে চাই আপনার থেকে, আপনাকে আজ নন্দীগ্রামে খুব একটা বেশি দেখা যায়নি আর কি। আপনি বাকি হলদিয়া, মহিষাদল এই জায়গাগুলোতেই ছিলেন, কনসেন্ট্রেট করেছিলেন। কেন নন্দীগ্রামটাকে একটু ছেড়ে রাখলেন, কেন গেলেন না কেন? প্রথম কথা হচ্ছে, গত 48 ঘন্টায় বিজেপির উদ্যোগে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে গোটা নন্দীগ্রাম জুড়ে, তাতে এই মুহূর্তে অলরেডি নন্দীগ্রাম পুলিশের হাই অ্যালার্টে রয়েছে, ইলেকশন কমিশন, সেন্ট্রাল ফোর্সের হাই অ্যালার্টে তারা রেখেছেন। 2 নম্বর কথা হচ্ছে, নন্দীগ্রামে সংবাদ মাধ্যমের আনাগোনা সবচাইতে বেশি।
এখন আপনাদের মনে আছে 2021-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিজেপি কি করেছিল? মমতা বন্দ্যোপাধ্যায় যখন বয়াল বলে একটা অঞ্চল থেকে অশান্তির খবর পান, আমি নিজে তিনি যখন ছিলাম সেখানে সেদিন সেই জায়গায়। বিজেপি বিক্ষোভ দেখিয়ে মমতা, একদম আপনি ছিলেন, আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে প্রায় 2 ঘন্টা আটকে রাখা হয়েছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে প্রায় 2 ঘন্টার কাছাকাছি আটকে থাকার জন্য শুভেন্দু অধিকারী, এবং সেখানে কি হলো, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমত মুখ্যমন্ত্রী, দ্বিতীয়ত তিনি ক্যান্ডিডেট, তিনি আটকে, সমস্ত মিডিয়ার কনসেন্ট্রেশন ওইখানে, পুলিশের কনসেন্ট্রেশন ওইখানে, গোটা পুলিশ ফোর্স ওইখানে ঢুকে গিয়েছে, সমস্ত সংবাদ মাধ্যম ওইখানে ঢুকে গিয়েছে। সেই সুযোগে শুভেন্দুবাবু বাকি এলাকাগুলো থেকে খেলে বেরিয়ে গিয়েছেন। আমরা বিজেপির তরফ থেকে এই দেবাংশু যে অভিযোগ তোলা হচ্ছে, দেবাংশু ভট্টাচার্য ইচ্ছে করেই নন্দীগ্রামে গেলেন না, এটা একটা স্ট্র্যাটেজি দেবাংশু ভট্টাচার্যর এবং তৃণমূলের, তাহলে সেটা নয়, আপনি নস্যাৎ করছেন। না, আমি তো বলছি এটা আমার স্ট্র্যাটেজিই ছিল। আমি ইচ্ছাকৃত নন্দীগ্রাম যাইনি, এবং আমি জানতাম যে যদি নন্দীগ্রাম যাই, গিয়ে একই পরিস্থিতির সৃষ্টি হয়, ওখানে আটকে রেখে, ওখানে ঘিরে রেখে তারা হয়তো কিছু স্লোগানিং করলো, আমি 2 ঘন্টা বসে রইলাম, মিডিয়া আপনারা ওখানে রইলেন, সংবাদ মাধ্যম, কিন্তু ততক্ষণে তারা আর 4-5টা বিধানসভাতে তাদের রিগিং ছাপ্পা করে বেরিয়ে যাবেন, সন্ত্রাস করে বেরিয়ে চলে যাবেন, যেমন হলদিয়া, যেমন ময়না, যেগুলো খুব খারাপ পরিস্থিতির মধ্যে ছিল। আমি সারাদিন এইগুলো ঘুরে বেরিয়েছি, কারণ আমি জানি যে আমার সাথে সংবাদ মাধ্যম আছে, আমি এই জায়গাগুলোতে ঘুরছি, এগুলোতে কোনো প্রবলেম হলে আমি হাতে নাতে ধরবো। আর নন্দীগ্রামে হতে পারতো, আপনি যেতেন, সেখানের মানুষ যারা এই গত কয়েকদিনের বিক্ষোভ, অশান্তি, আগুন জ্বলা দেখছে, তারা একটু আস্থা পেত, হতেই তো পারতো। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, এটা হতে পারে, কিন্তু শুভেন্দুবাবু তো অন্যরকম খেলোয়াড়, এবং শুভেন্দুবাবু খুবই চিপ পলিটিক্স করতে ভালোবাসেন। ফলে আপনি যে কথাটা বলছেন সেই জিনিসটা হওয়ার চাইতে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যেটা 2021-এ হয়েছিল। দেবাংশু, আপনার অপোনেন্ট এখানে কে? অভিজিৎ গঙ্গোপাধ্যায় না শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারী, উনি তো মেঘনাথ এখানে। শুভেন্দুবাবু, অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিচ্ছু না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির সবচাইতে লাইট ওয়েট ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল যে আমার এগেনস্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্যান্ডিডেট হয়েছেন। এত দুর্বল প্রার্থী, এত পালক সম ওজনের প্রার্থী, এত হালকা ওজনের প্রার্থী বিজেপির গোটা পশ্চিমবঙ্গে আছে কিনা আমার সন্দেহ আছে। দক্ষিণ কলকাতার বিজেপির প্রার্থীও আমি বলবো হেভি ওয়েট, যাদবপুরের বিজেপির ক্যান্ডিডেটও আমি বলবো হেভি ওয়েট, এমনকি রেখা পাত্র আমি বলবো হেভি ওয়েট, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনো মতে নন। কারণ তার পলিটিক্যাল এজ, ধরুন আমার বায়োলজিক্যাল এজ 28 বছর, রাজনৈতিক জীবন 6 বছর, সায়নের বায়োলজিক্যাল এজ 30 বছর, তার রাজনৈতিক এজও 7-8 বছর। অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনৈতিক বয়সটা মাত্র 3 বছর। দেবাংশু, আমাদের হাতে সময় থাকলে আরো অনেকটাই আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া যেত। থ্যাংক ইউ সো মাচ আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে TV9 বাংলাকে সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম, তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। 3 কোটি মহিলা হয়ে উঠবেন লাখপতি দিদি, বৌদির গ্যারান্টি। আমি আবার জেতাবো তাকেই, বাঁচেন যিনি দেশের জন্য, মোদি দেশেরই জন্য, মোদি দেশেরই জন্য। আরো একবার মোদি সরকার, পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয় করুন। আলোচনা চলছে এই ভোট ষষ্ঠীর বিভিন্ন বিষয়ে, আমাদেরকে যা যা ভাবিয়েছে তা নিয়ে বাংলা যা ভেবেছে আলোচনায় তুলে ধরার চেষ্টা করলাম। আপাতত যে ছবি আপনাদেরকে দেখাবো, ষষ্ঠ দফার ভোটের যথারীতি অশান্তি ঘাটাল লোকসভা কেন্দ্রে, যেই ছবি আপনারা দেখেছেন, কেশপুর প্রবল বাধার মুখে বিজেপি প্রার্থী হিরণ, বাঁশ লাঠি হাতে বিক্ষোভ, অন্যদিকে নিশ্চিন্ত হয়ে বুথ পরিক্রমা তৃণমূল প্রার্থী দেবে। না, সিনেমার স্ক্রিপ্ট নয়, ভোটের বাংলায় ঘোর বাস্তব। হাতে বাঁশ, বড় বড় লাঠি, গামছায় মুখ ঢেকে উঠল মোহর মোহ স্লোগান। ঘাটালের বিজেপি প্রার্থীকে আটকাতে কেউ শুয়ে পড়লেন তার গাড়ির নিচে, কেউ আবার টেনে গেলেন। হিরণের গাড়ি লক্ষ্য করে উড়ে এলো ঢিল। বিজেপি প্রার্থীকে রুখতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে দেওয়া হলো। কোথাও হিরণকে থামালো পুলিশ, বাঁধলো তর্ক। আরে অফিসার, আমাকে রাস্তা যেতে দিচ্ছে না, দেখুন আমি যাবো। আপনি ক্যান্ডিডেটকে আটকাতে পারেন না, আপনি আটকে দেখান, আপনার যদি ক্ষমতা থাকে আপনি আটকে দেখান। ষষ্ঠ দফার ভোটে ঘাটাল লোকসভার অন্তর্গত কেশপুরে গন্ডগোলের ঘন ঘটা। পুরোপুরি ম্যাচ ফিক্স, দে আর বিন সোল্ড আউট। তো তৃণমূল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের তো কাজই আটকানো, সারা রাত ধরে কালকে বোম্বিং করেছে। ভরা বাম জমানায় তৃণমূল স্লোগান তুলেছিল,
কেশপুর সিপিএম এর শেষপুর। রাজনৈতিক হানাহানিতে কুখ্যাত সেই কেশপুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে রং বদলেছে, কিন্তু ভোট এলেই কেশপুর যেন ফিরে যায় আগের চেহারায়। ঠিক তাই হলো ষষ্ঠ দফায়। খেরুয়াবালি থেকে শরিডি ভোট পর্ব শুরু হতেই কেশপুরের একের পর এক বুথে বিজেপির এজেন্টদের বাধা, মারধরের অভিযোগ ওঠে। বিজেপি প্রার্থী হিরণ এলাকায় ঢোকার চেষ্টা করতেই আরো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে খড়ের গাদায়, অর্থাৎ ভোট যে ছবি আমরা দেখছিলাম, পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে আরো জটিলতর হচ্ছে। কনভয় 4টির বেশি গাড়ি থাকার অভিযোগে কেশপুরেরই অন্যত্র হিরণকে আটকে দেয় পুলিশ। আর এক প্রস্থ গোলমাল শুরু হয়ে যায়। উনি আমাকে প্রোটেকশন দিতে পারেননি, সেই জন্য আমাকে সেন্ট্রাল ফোর্স পাঠিয়ে। পুলিশ যদি আটকে দেয় কি করবে? আপনি কি উড়ে উড়ে চলে যাবেন? আপনার তো উড়ে উড়ে যাওয়ার ক্ষমতা নেই। যতটুকু ক্ষমতা ততটুকুই আপনি করবেন। বাকি মানুষ আপনাকে ভোট দিয়ে জিতাবে, মানুষের বিশ্বাস, মানুষের কৃপা, মানুষের আশীর্বাদ। কেশপুরে হিরণকে ঘিরে যখন অশান্তির আবহ, তখন নিশ্চিন্ত হয়ে বুথ পরিক্রমা করলেন প্রতিদ্বন্দ্বী দেব। কি হিরণ খাবে, কি পড়বে, আজকে কি কথা বলবে, কার সঙ্গে কতটা কথা বলবে, কাকে ফোন করবে, কোথায় গিয়ে নিজের গাড়িটা আটকাবে। আমি কি আজকের দিনটা সেটার জন্য নষ্ট করবো? তোমরা বলো তো, প্রচুর খেটেছি আমি।